হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা করব ফ্রেজাল ভার্বের ভয়েস চেঞ্জ, অর্থাৎ ফ্রেজাল ভার্বের ভয়েস চেঞ্জ কীভাবে হয় আমরা নিয়মও শিখব এবং তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করব। সবার প্রথমে জেনে নিতে হবে ফ্রেজাল ভার্ব কাকে বলে। ফ্রেজাল ভার্ব জিনিসটা কি। আমি একটা ভার্ব লিখলাম লাফ, LAUGH, লাফ। লাফ কথাটার অর্থ কি? হাসা। কিন্তু LAUGH এটা তো একটা ভার্ব, এটা একটা ভার্ব। লাভ কথাটার সঙ্গে যদি আমি একটা প্রিপোজিশন অ্যাড যোগ করে দিই, এর অর্থ হচ্ছে বিদ্রুপ করা। তাহলে এখান থেকে কি শিখলাম? মূল ভার্বের সঙ্গেই যদি কোনো প্রিপোজিশন যুক্ত করলে তার অর্থ পাল্টে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব। যেরকম কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তাহলে আমরা দেখছি ফ্রেজাল ভার্ব। তাহলে মূল ভার্বের সঙ্গে অপর কোনো আলাদা আলাদা প্রিপোজিশন যুক্ত হয়ে আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব। যেরকম ধরো একটা ভার্ব আছে ব্রেক। ব্রেক কথাটার অর্থ হচ্ছে কি? ভাঙা। কিন্তু এই ব্রেকের সঙ্গে যদি আমরা আউট কথাটা যোগ করে দিই, ব্রেক আউট। ব্রেক আউট মানে কি? না ছড়িয়ে পড়া, হঠাৎ কোনো কিছু ছড়িয়ে পড়া, ছড়িয়ে যাওয়া, সেটা হচ্ছে ব্রেকআউট। ব্রেকআপ কথাটা শুনেছ? তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার কী হয়ে গেছে? ব্রেকআপ হয়ে গেছে। তাহলে ব্রেকআপ মানে কি? মূল ভার্ব কিন্তু সেই ব্রেকই আছে, তার সঙ্গে আলাদা প্রিপোজিশন যুক্ত হয়েছে এবং তার অর্থ হয়ে গেছে ক্লোজ, মানে বন্ধ করা। বন্ধ করা মানে তার সঙ্গে তার গার্লফ্রেন্ডের রিলেশন আর নেই, বন্ধ হয়ে গেছে। তাহলে বন্ধ করা বোঝাচ্ছে। তাহলে মূল ভাব ছিল ব্রেক মানে ভাঙা, তার সঙ্গে আলাদা প্রিপোজিশন যুক্ত হয়ে গেছে, আউট হয়ে গেছে, তার মানে হয়েছে ছড়িয়ে পড়া। আপ যুক্ত হয়ে গেলে তার মানে হয়ে গেছে বন্ধ করা। যদি ব্রেক অফ করি, OFF অফ প্রিপোজিশন যুক্ত করি, ব্রেক অফ। ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ থেমে যাওয়া, মানে হচ্ছে স্টপ সাডেনলি। তো এগুলো হচ্ছে তাহলে ফ্রেজাল ভার্ব। যেরকম ধরো আমরা জানি কি কল। কল কথাটার অর্থ কি? কল মানে ডাকা। কিন্তু কলের পরে যদি অ্যাড প্রিপোজিশন বসে যায়, কল অ্যাড কথার মানে হচ্ছে ভিজিট, মানে সাক্ষাৎ করা, কোনো জায়গায় যাওয়া। যদি কলের পরে ফর প্রিপোজিশন যোগ করে দাও, এর মানে হয়ে যাচ্ছে ডিমান্ড, দাবি করা। যদি কলের পরে ইন প্রিপোজিশন দিয়ে দাও, তার মানে হয়ে যাচ্ছে কি? না সেন্ড ফর। সেন্ড ফর মানে কি? সামন। সামন মানে কি? ডেকে পাঠান। তাহলে এই যে আমরা এক একটা দেখছি ভার্ব প্লাস প্রিপোজিশন, তাহলে এটা একটা কিসের উদাহরণ? ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব। কল ফর এটা একটা ফ্রেজাল ভার্বের উদাহরণ। কল ইন এটা একটা ফ্রেজাল ভার্বের উদাহরণ। কিন্তু শুধু কল বললে সেটা কিন্তু ফ্রেজাল ভার্ব নয়। তাহলে ফ্রেজাল ভার্ব হতে গেলে কী করতে হবে? তাহলে ফ্রেজাল ভার্ব হওয়ার কন্ডিশন, প্রথমে একটা ভার্ব বসতে হবে, তারপরে একটা প্রিপোজিশন হতে হবে, দিয়ে যে নতুন ফ্রেজটা তৈরি করছে সেই ধরনের ভার্বকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো এখন আমরা দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কী আছে? হি কল্ড ইন এ ডক্টর। তাহলে এক্ষুনি আমরা পড়লাম কল্ড ইন। কল্ড আর ইন, তাহলে মূল ভার্ব আর তার সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে এর মানে হচ্ছে সেন্ড ফর। সেন্ড ফর কথার অর্থ কি? ডেকে পাঠানো। এরকম যখন ফ্রেজাল ভার্ব থাকছে, তাহলে বলতে পারি এটা একটা ফ্রেজাল ভার্ব। তাহলে যখন ফ্রেজাল ভার্ব থাকছে তার ভয়েস চেঞ্জ কীভাবে করব? কিচ্ছু না, মনে করে নাও কল্ড, এই যে CALLED, কল্ড এর মালিক। ইন, ইন এর কে? না চেলা। চেলা সবসময় কী করে? না তার পাশাপাশি থেকে তাকে পুরো ঘিরে রাখে, অর্থাৎ যখনই যাবে তার সঙ্গে সেই চেলা বসে।
অর্থাৎ এটা কিন্তু মূল ভার্বের অংশ। অর্থাৎ এখানে ভার্ব কিন্তু শুধু কল্ড ধরলে হবে না, কল্ড ইনই ধরতে হবে। দিলে দেখো ভয়েস চেঞ্জ কীরকম হবে। তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে হিটা এখানে সাবজেক্ট, কল্ড ইন এটা কিসে আছে, V2-তে আছে, এ ডক্টর এটা হচ্ছে অবজেক্ট। যেরকম সিম্পলি আমরা ভয়েস চেঞ্জ শিখেছি ওরকমই ভয়েস চেঞ্জ করবো টেন্স অনুযায়ী, শুধু কী করবো কল্ড ইনকে কল্ড ইনই রাখবো যায়, আমাদের লক্ষ্য রাখতে হবে কোথাও যেন আলাদা না হয়ে যায়। অপশান এতে দেখে নিচ্ছি কল্ড ইন একসঙ্গে আছে, কিন্তু এখানে কল্ড তারপরে তার ইন দালাল নেই, তাহলে বি সবার আগে কেটে দিই। সি কী আছে, এ ডক্টর ওয়াজ কল ইন, এটা অবশ্যই ইন আছে, এটা কিন্তু রাখলাম। এরপর আছে কি কল্ড ইন, তাহলে সঙ্গে আছে সবগুলোতে, কল্ড ইন মোটামুটি সবগুলো সঙ্গে আছে, তাহলে বিকে সবার আগে কেটে দিয়েছি। এবারে দেখেন তাহলে প্রশ্ন কী আছে, হি কল্ড ইন এ ডক্টর, এ ডক্টরটাকে অবজেক্ট, হিটাকে সাবজেক্ট, কল্ড ইনটাকে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে সবার প্রথমে কে আসবে, অবজেক্ট, এ ডক্টর। এখানে দেখো পাস্ট ইনডিফিনাইট, তাহলে তার গঠন কী ছিল, পাস্ট ইনডিফিনাইট থাকলে ওয়াজ বা ওয়ার যোগ হবে আর V3, এটা হচ্ছে ভার্বের চেঞ্জ। তাহলে এই ডক্টর অনুযায়ী কী হবে, এই ডক্টর সিঙ্গুলার নাউন, তাহলে ওয়াজ হবে। তারপরে এই যে কল্ডের V3 কি, কল্ডের V3 কল্ডই থাকবে, V3 কেন করলাম, এই যে ওয়াজ হওয়ার পরে V3 থাকবে। তারপরে দেখো তারপরে এই যে তার চেলা ইনকে কিন্তু তার পাশেই রাখতে হবে, তাহলে এ ডক্টর ওয়াজ কল্ড ইন, তারপরে কে, তারপরে যেরকম বাই বসার কথা ছিল তারপরে বাই বসার কথা ছিল, বাই বসবে, বাই তারপরে সাবজেক্টটা এদিকে আসবে, সাবজেক্টটা এদিকে এলে হিটা হয়ে যাবে হিম, ফুল স্টপ। তাহলে কোন অপশানে আছে, দেখো এখানে দেখো ভয়েস চেঞ্জ করলে আমরা জানি যে মূল ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তাহলে অপশান সি দেখে নিই, অপশান সি কিন্তু কাটাই কারণে, কেন কি এখানে কল্ড ইন নেই। এবারে অপশান এ আর ডি থাকলো বেঁচে, এ ডক্টর ওয়াজ কল্ড ইন, এখানে কল্ড ইন তো আছে কিন্তু তারপরে এই যে প্রিপোজিশন বাই ওটা কিন্তু থাকবে, এখানে ইন বসেছে বলে এখানে ইন দেখে তারপরে বাই বসাবো না, সেটা হবে না, ও ইন তো তার চেলা, আর বাই তো এমনি প্রিপোজিশন বসার কথা ভয়েস চেঞ্জ হলে, তাহলে এখানে বাই নেই, এখানে কল্ড ইন বাই হতো, তাহলে বাই প্রিপোজিশন নেই মানে অপশান এও কাটা, বাকি থাকলো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখি মিলে গেছে কিনা, এই ডক্টর ওয়াজ কল্ড ইন বাই হার, তাহলে সঠিক উত্তর অপশান ডি। বোঝা গেল কিনা, চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন কী ছিল, এখানে দে আছে সাবজেক্ট, লাফড কি ভার্বের 2 নম্বর ফর্ম, দে লাফ তারা হেসেছিল, অ্যাট দ্য পুর তার মানে এখানে হাসেনি, এখানে বিদ্রুপ করেছিল অ্যাট দ্য পুর গরিবদের উপরে, গরিবদের প্রতি। তাহলে V2 আছে কিন্তু এর সঙ্গে একটা চেলা অ্যাড আছে, অর্থাৎ ফ্রেজাল ভার্ব আছে। লাফড অ্যাট কথাটার অর্থ হচ্ছে বিদ্রুপ করা, হাসা নয়, বিদ্রুপ করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। কেন কি মূল ভার্বের সঙ্গে একটা আলাদা প্রিপোজিশন বসে কি হয়েছে না অর্থ আলাদা করে দিয়েছে, তাহলে এটা ফ্রেজাল ভার্ব, তাহলে লাফড অ্যাটকে লাফড অ্যাট রাখতে হবে সর্বদা। এবারে সাবজেক্ট হিসেবে কী আছে, দে আছে, তাহলে শেষে গেলে কি হবে, বাই দেম হবে, বাই দেম এখানে আছে, এখানে বাই দেম কোথায় নেই, অপশান এ কাটা অপশান বি কাটা, এই দুটোতে নেই। দেখো এবারে যে দ্য পুওর এটা অবজেক্ট, তাহলে এটা সাবজেক্টে করে আসবে, সিতে আছে ডিতে আছে, বিতে দেখো দ্য পুওর নেই, এতে দ্য পুওর থাকলেও এখানে বাই প্রিপোজিশন নেই, এখানে কী করেছে লাফড অ্যাট বসিয়ে দিয়েছে, তারপরে বাই প্রিপোজিশন দিতে ভুলে গেছে, তাহলে এই কারণে এখানে একে কেটে দিয়েছি। এরপরে কি আছে V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট থাকলে কি করতে হয়, ওয়াজ বা ওয়ার বসিয়ে কি করতে হয়, V3 দিতে হয়। এখন মূল ভাব কি হবে, দ্য পুওর তো সাবজেক্টে ঘরে চলে আসবে, দ্য পুওর কোনো অ্যাডজেক্টিভ, পুওর তো একটা অ্যাডজেক্টিভ, তো কোনো অ্যাডজেক্টিভের আগে দা বসিয়ে সেটাকে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তার মানে সেটা নাউন, তার মানে বোঝাচ্ছে পুরো গরিব সম্প্রদায়কে, তার মানে সেটা হবে প্লুরালে, যেহেতু এটা প্লুরালে আছে তার মানে ভার্ব বসবে প্লুরাল, তাহলে অপশান ডিতে আছে ওয়ার, এখানে ওয়ারটা প্লুরাল ফর্ম,
ওয়াজটা সিঙ্গুলার ফর্ম, তাহলে সি হবে না। দ্য পুয়ারের পরে সিঙ্গুলার ফর্ম বসবে না, দ্য পুয়ারের পরে প্লুরাল ফর্ম বসবে, তার মানে ওয়্যার বসবে, তাহলে সঠিক উত্তর ডি হবে। আর তো কোনো অপশানে নেই। তারপরে দেখো এখানে লাফটেড আছে, ভিত্রি, ভিত্রি তো ভিত্রি আছে, অর্থাৎ লাফটেডের ভিত্রি লাফটেড, বাই দেম তো বাই দেম। বাদ বাকিগুলো দেখে নিলাম, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দেখার দরকার ছিল না। দ্য পুয়ার যেহেতু এখানে অবজেক্টটা সাবজেক্টে করে বসছে, যেহেতু এটা প্লুরালে আছে, তাহলে আমাদের ভার্ব প্লুরাল লাগবে, ওয়াজের মধ্যে ওয়্যার বসবে। এটা দেখেই আমরা বুঝে যাবো যে অপশান ডি হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। গো থ্রো দ্য বুক। দেখো এখানে গো কিসে আছে, ভার্বের 1 নম্বর ফর্মে আছে। তারপরে কি, তারপরে আছে থ্রো। থ্রোটা কি, থ্রো একটা প্রিপোজিশন। তাহলে গো মানে যাওয়া, গো দ্য বুক মানে নিশ্চয়ই বই যাওয়া নয়। গো থ্রো দ্য বুক কথাটার অর্থ হচ্ছে রিড দ্য বুক। তাহলে ভার্ব আর তার সঙ্গে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে আলাদা একটা অর্থ প্রকাশ করছে, তার মানে সেটা একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে তার মানে গোয়ের চেলা হচ্ছে থ্রো, তাহলে তাকে কাছাকাছি রাখতেই হবে। গোয়ের কাছাকাছি থ্রো চেলা কোথায় কোথায় আছে, অপশান এতে আছে। গন থ্রো এটাতেও আছে। অপশান সিতে দেখো গো তারপরে থ্রো নেই, তাহলে অপশান সি কাটো। অপশান ডি দেখো গো থ্রো আছে সবগুলো। এবারে আমাদের দেখতে হবে এটা কী সেন্টেন্সে আছে। V1 মানে ভার্ব আছে, তারপরে দ্য বুকটাকে, দ্য বুক হচ্ছে অবজেক্ট। তাহলে V1 প্লাস অবজেক্ট, এটা অর্ডারও হয় অ্যাডভাইসও হয়। তাহলে এখন আমাদের অর্থ দেখতে হবে, বইটা পড়ো, এটা কি দিচ্ছে, অ্যাডভাইস। তাহলে অ্যাডভাইসের নিয়ম কি ছিল মনে আছে? অ্যাডভাইসের নিয়ম ছিল ইউ আর অ্যাডভাইসড টু কথাটা লিখতে হবে, অ্যাডভাইস টু কথাটা লিখতে হবে। তারপরে কি করতে হবে না, যা আছে পুরোটা যোগ করতে হবে। যা আছে বলতে গো, তার চেলা থ্রো, তাকে পাশাপাশি রাখতে হবে, আর ইউজিএইচ থ্রো। তারপরে এখানে দ্য বুক, দ্য বুক আছে, দ্য বুক থাকবে। বোঝা গেল কিনা? তো দেখে নিই আমরা প্রথম অপশানে কী আছে। প্রথম অপশানে আছে ইউ শুড গো, ইউ আর অ্যাডভাইস টু হবে, তাহলে শুড কেন হবে? তাহলে অপশান এ কাটা। অপশান বিতে দ্য বুক শুড বি গন থ্রু, শুডের তো কোনো গল্প নেই, বি কাটা। অপশান ডি পড়ে থাকলো, এটা সঠিক উত্তর হবে। মিলে গেছে কিনা দেখে নাও একবার। ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য বুক, ব্যাস সঠিক উত্তর অপশান ডি। চলে যাব আমরা পরের প্রশ্নে। প্লিজ কিপ অফ দ্য গ্রাস, তাহলে এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে। কিপ অফ, দেখো কিপ মানে হচ্ছে রাখা, কিন্তু কিপ আর তার সঙ্গে একটা প্রিপোজিশন অফ যোগ হয়ে যেতে, তার মানে হচ্ছে দূরে থাকো দ্য গ্রাস, মানে ঘাস থেকে, ঘাস থেকে থাকো দূরে, তাহলে এটা একটা ফ্রেজাল ভার্ব। তাহলে একে পাশাপাশি রাখতে হবে। তাহলে বাক্যের গঠনে কি আছে, প্রথমে আছে প্লিজ, প্লিজের পরে আছে কিপ অফ, ভার্বের 1 নম্বর ফর্ম দ্য গ্রাস অবজেক্ট। প্লিজ কথাটা থাকা মানে সেটা কী হচ্ছে, রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে তাহলে কি করব, ইউ আর রিকোয়েস্টেড। এই সমস্ত নিয়ম কোথায় লেখা আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের রিকোয়েস্টওয়ালা যে ভিডিওটা বানানো হয়েছে সেইটাতে তুমি যদি গিয়ে দেখো, তাহলে সমস্ত নিয়ম তুমি বুঝতে পারবে, দেখতে পারবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সমস্ত রকমের ভয়েস চেঞ্জ করা রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে, তো সেগুলোকে গিয়ে তোমরা দেখতে পারো। এখানে আমরা মেনলি করছি ফ্রেজাল ভার্ব। এগুলো, এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো আমরা অলরেডি আগে শিখে ফেলেছি। ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে কি না, তারপরে যেরকম ভার্বের 1 নম্বর আদার্স, এখানে আদার্স থাকলে আদার্স, অবজেক্ট থাকলে অবজেক্ট, তাহলে সেই নিয়ম অনুযায়ী, তাহলে সেই নিয়ম অনুযায়ী প্লিজের বিরুদ্ধে কী বসাবো, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাদ বাকি যা আছে বসিয়ে দেবো কিপ অফ দ্য গ্রাস, কিপ অফ দ্য গ্রাস। কত নম্বর অপশানে আছে, অপশান ডিতে আছে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রাস, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সিতে আছে ইউ আর অ্যাডভাইস টু কিপ অফ দ্য গ্রাস, এখানে অ্যাডভাইসড বলার জন্য ভুল হয়ে গেছে, নাহলে কিপের পরে অফ কিন্তু রাখা হয়েছে এখানে। অপশান বিতে আছে ইউ আর অ্যাডভাইস টু, অ্যাডভাইসটা তো কোনো গল্প হবে না, অ্যাডভাইসের কোনো গল্প নেই। ইউ আর রিকোয়েস্টেড টু, এটা তো ঠিক ছিল, কিপের পরে অফ বসায়নি, শুধু কিপ বসিয়ে দিয়েছে, তাহলে তাহলে অপশান ই হবে না, সঠিক উত্তর হবে অপশান ডি। তো চলে এসেছি আমরা পরের প্রশ্নে। প্রথমে আছে হি, হিটাকে সাবজেক্ট,
ক্যারিড অফ কথাটার মানে হচ্ছে ওন। ওন কথাটা কোথা থেকে এসছে? উইন। উইন মানে কি? জেতা। তাহলে দেখো এটা কি? এটা একটা ফ্রেজাল ভার্ব। কেন ফ্রেজাল ভার্ব বললাম? কেন কি ক্যারিড একটা ভার্ব, তার সঙ্গে অফটা একটা প্রিপোজিশন যুক্ত হয়েছে, তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন যুক্ত হয়ে আলাদা অর্থ তৈরি হয়েছে ওন, তার মানে জেতা। তাহলে এটা একটা ফ্রেজাল ভার্ব। তাহলে এখানে ক্যারিড অফ ফ্রেজাল ভার্বের অফ যে চেলা আছে, ওই অফ চেলাটাকে আমাদের সঙ্গে রাখতে হবে। অপশান এতে দেখে নিচ্ছি ক্যারিড বাই, এখানে ক্যারিড অফ কোথায় গেল? সবার প্রথম ভুল করেছি, ও ডবল এফ অফ দেয়নি ক্যারিডে করে, তার চালা তার পাশেই থাকবে বাবু, এটা বড় সড়ো ভুল। অপশান এ তাই কাটা। অপশান বি এখানে ক্যারিড অফ দিয়েছে, অপশান সিতে ক্যারিড অফ ও এফ, মানে একটা এফ তো নেই এখানে, ক্যারিড অফ ও ডবল এফ ছিল, এখানে একটা এফ দিয়েছি, তারপরে ও এফ করে দিয়েছে, না না ওরকম করা যাবে না, তাহলে অপশান সিও কাটা। এরপরে আসছে ক্যারিড অফ, তার মানে অপশান ডি হতে পারে, অপশান বি হতে পারে। এরপরে অল দ্য প্রাইজেসটা অবজেক্ট, অল দ্য প্রাইজেস এখানে সামনে চলে এসছে, তারপরে অল দ্য প্রাইজেস, সমস্ত প্রাইজ, এখানে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্ব কি বসবে? প্লুরাল। এখানে কি বসছে? ওয়াজ। তাহলে এটা তো হবে না, এখানে ওয়্যার বসার কথা ছিল, তাই যে ওয়্যার বসছে অপশান ডিতে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কোনো কিছু দেখারই দরকার নেই, বোঝা গেল কিনা? তাহলে সঠিক উত্তর অপশান ডি। আজকে ভিডিওতে তাহলে আমরা শিখে পেলাম ফ্রেজাল ভার্বের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, বিভিন্ন রকম সেন্টেন্সে থাকতে পারে। মূল কথা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মূল ভার্বের সঙ্গে যে প্রিপোজিশনটা যুক্ত থাকবে সেটা তার চালা ধরে নিয়ে তার পাশেই রাখতে হবে। যেখানেই আমরা যেভাবেই ভয়েস চেঞ্জ করি না তার পাশেই রাখতে হবে, তাকে একদম দূর করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।